শুভেন্দু বাবু যে অভিযোগটা করেছেন 100% ভিত্তিহীন। এই অভিযোগের কোনো সারবত্তা নাই, কিন্তু তাদের সম্মানার্থে যে সম্মান প্রদর্শন করা দরকার, আমি দলেরই যারা আছে তাদেরকে সম্মান প্রদর্শন করি। মানে এ নয় যে আমি তৃণমূলের কোলে উঠে যাচ্ছি বা বিজেপির কোলে উঠে যাচ্ছি। সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দেওয়া দরকার। বাংলার রাজনীতিতে সৌজন্যতার ক্রমশ কমে যাচ্ছে, সেই সৌজন্যতা ফিরিয়ে আনা দরকার। এতদিন পর্যন্ত তৃণমূলের লোকেরা বলতো যে আইএসএফ হচ্ছে বিজেপির বিটিম, এখন শুভেন্দু বাবু অর্থাৎ বিজেপি বলছে আইএসএফ হচ্ছে তৃণমূলের বিটিম। আমি একটা প্রশ্ন করতে চাই, তাহলে বিজেপি রেটিং করা আর তৃণমূল রেটিং করা? পুলিশ সময় বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বা ধর্মীয় স্থানে যাচ্ছেন, মমতা ব্যানার্জি যেভাবে বিভিন্ন ধর্মের স্থানে যাচ্ছেন, সবটাই পলিটিক্স। কদিন আগেই তো মমতা ব্যানার্জি মহাশয়া হোলিকে কেন্দ্র করে ভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে ঘুরে আসলেন। এই ফুরফুরা শিব যাচ্ছে, আর ফুরফুরা শিব শুধুমাত্র মুসলিম তীর্থভূমি নয়, মুসলিম সম্প্রদায়ের সর্বধর্মের মানুষ, সর্বধর্মের সমন্বয়ের প্রতীক হচ্ছে ফুরফুরা শরীফ। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি যেতে পারেন। তবে এই যে আপনি শুভেন্দু বাবু হোলির সময় বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বা ধর্মস্থানে যাচ্ছেন, মমতা ব্যানার্জি যেভাবে বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন, সবটাই পলিটিক্স। আজকে তোমাকে আমন্ত্রণ করা হয়েছে, তুমি কি সেখানে যাবে? কি পরিকল্পনা রয়েছে? আমার কাছে যে আমন্ত্রণ পত্র এসেছে, গত পরশুদিন রাত্রে এসেছে, সেখানে 4টেই 4:30 থেকে সময় উল্লেখ করা আছে। 4টে 4:30 বাজুক, আপনারা দেখবেন সেখানে আমি উপস্থিত হচ্ছি কি অনুপস্থিত থাকছি। মানে এখনো সিদ্ধান্ত নাওনি যে তোমার কয়েক ঘন্টা বাকি আছে? সেটা পাবলিক ডোমিনে সেটা জানাচ্ছি না এই মুহূর্তে। কেন, মানে সাসপেন্স রাখার কারণ কর্মীদের কাছে কোনো বার্তা? না, কর্মীদের কাছেও বার্তা নতুন করে কিছু দেওয়ার নাই। কর্মীরাও জানে ভালো করে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ সম্পর্কে, আব্বাস সিদ্দিকী সম্পর্কে। আব্বাস সিদ্দিকী থাকবেন আজকে? না, ওনার প্রোগ্রাম আছে আরামবাগে, উনি থাকতে পারছেন না। আচ্ছা, শুভেন্দু অধিকারী আজকে এয়ারপোর্টে দিল্লি যাওয়ার সময় বলেছে যে আইএসএফ হচ্ছে বি টিম তৃণমূলের। এতদিন পর্যন্ত তৃণমূলের লোকেরা বলতো যে আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম। এখন শুভেন্দু বাবু অর্থাৎ বিজেপি বলছে আইএসএফ হচ্ছে তৃণমূলের বি টিম। আমি একটা প্রশ্ন করতে চাই, তাহলে বিজেপির এ টিম কারা আর তৃণমূলের এ টিম কারা? বিজেপি তৃণমূল তলে তলে মিশে বাংলাটাকে রসতলার দিকে ঠেলে দিচ্ছে, বাংলাকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে। শুভেন্দু বাবুদের হাতে সেন্ট্রাল এজেন্সি গুলো আছে, তারপরেও আরজি কর কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে দেখছি যেভাবে যারা দুর্নীতি করে ছাড় পেয়ে যাচ্ছে, নতুন করে আর বলতে লাগছে না যে বিজেপি তৃণমূলের মধ্যে কত সুসম্পর্ক আছে। শুভেন্দু বাবু যে অভিযোগটা করেছেন 100% ভিত্তিহীন। এই অভিযোগের কোনো সারবত্তা নাই। কেন সারবত্তা নাই বলছেন? এই যে মানে বিভিন্ন বিষয় ঘটছে, তাতেই একটা প্রশ্ন কোথাও সামনে আসছে না, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দেখা করা, আপনাকে সময় দিয়ে দেওয়া, আজকে ফুরফুরা শরীফের আমন্ত্রণ, বাতাবরণ তৈরি হচ্ছে না? দেখুন, আমি আমার কাজের জন্য অর্থাৎ ভাঙড় বিধানসভার মানুষের যে অধিকার আছে সেগুলো পাচ্ছে না। এমএলএ ল্যাডে টাকা খরচ করতে দিচ্ছে না, যাতে সঠিকভাবে খরচ করা যায়, কাটমানি ছাড়া খরচ করা যায়, সেই জন্য তার দ্বারস্থ হয়েছিলাম। তিনি আশ্বস্ত করেছিলেন যে সমাধান হয়ে যাবে। আজকে আমাদের পক্ষ থেকে জেলায় গিয়েছে, ডিএম অফিসে গিয়েছে, কাজের অগ্রগতি কি সেটা জানানোর জন্য। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেও কতটা সুরাহা হচ্ছে আমার কাজের। আচ্ছা, নতুন কোনো অঙ্ক এই যে ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া, আপনার যাওয়া? দেখুন, উনি একজন আপাতমস্তক রাজনীতির ব্যক্তি। সে যেখানে যাচ্ছেন, যেখানে উঠছেন, যেখানে বসবেন, সবটার মধ্যেই রাজনীতি জড়িয়ে আছে। তিনি তিনার অঙ্ক নিশ্চিতভাবে কিছু হয়তো বুঝেছেন, সেই জন্য যাচ্ছে। আর ফুরফুরা পীর সাহেব পীরজাদাদের দীর্ঘদিনের দাবি ছিল যে উন্নয়ন পরিষদ থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয়গুলোতে সকল ফুরফুরা পীর সাহেব পীরজাদাদের সাথে সেই অর্থে আলোচনা করা হয় না। সেই দাবি দীর্ঘদিনের ছিল। সেই দাবিটার হয়তো সপক্ষে কথা বলার জন্য বা অ্যাকচুয়াল দাবি কি সেটাও হয়তো শোনার জন্য উনি যাচ্ছেন। তৃণমূলের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে আইএসএফ, রাজ্য জুড়ে জল্পনা আজকের পর। আইএসএফ তৈরি হয়েছে কোনো কারো দলের লেজুর ভিত্তি করার জন্য নয়। একটা সময় বলছিল যে বামেরা নাকি কন্ট্রোল করবে, তারপরে বলা হয়েছিল বিজেপির অঙ্গুলি হেলমেতে চলছে, আবার এখন নতুন করে শুনছি তৃণমূলের নিয়ন্ত্রণে যাচ্ছে। আইএসএফ তার নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে তার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ যদি মনে করে কন্ট্রোল করবে, তাদের মনে করাটাই বৃথা হবে, এবং কেউ যদি এটাকে দাগিয়ে দেওয়া যায়, দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটাও কার্যকারী হবে না। বলছি, তৃণমূল থেকে বিজেপি থেকে সমদূরত্ব বজায় থাকবে আপনাদের দলেই বলা হয়েছে, কিন্তু আজকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি আপনি ইফতারে অংশগ্রহণ করেন, তাহলে দূরত্বটা কোথায় বজায় থাকে?
সময় কথা বলবে, কিছু ক্ষেত্রে সৌজন্যতাও আছে, এটা মাথায় রাখতে হবে। আমি বিধানসভার লবিতে বিজেপির বিধায়ক এবং তৃণমূলের বিধায়কদেরকে দেখলে কাউকে আমি কোনোভাবেই না চোর বলে সম্বোধন করি, না সাম্প্রদায়িক বলে সম্বোধন করি, পুরোটাই করি না। কিন্তু তাদের অনারে, তাদের সম্মানার্থে যে সম্মান প্রদর্শন করা দরকার, আমি বোধ দলেরই যারা আছে তাদেরকে সম্মান প্রদর্শন করি। এ মানে এ নয় যে আমি তৃণমূলের কোলে উঠে যাচ্ছি বা বিজেপির কোলে উঠে যাচ্ছি। সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দেওয়া দরকার। বাংলার রাজনীতিতে সৌজন্যতার ক্রমশ কম হয়ে যাচ্ছে, সেই সৌজন্যতা ফিরিয়ে আনা দরকার। তৃণমূল বিধায়করা একটা সমঝে চলছে না নওশাদ সিদ্দিকীকে? দেখা গেল যে দক্ষিণ চব্বিশ পরগনার তাবড়া বিধায়করা আপনার সঙ্গে আলাদা করে কথা বলছে। না, আলাদা করে কথা নয়। দক্ষিণ চব্বিশ পরগনার আমিও বিধায়ক, আমার যে বসার জায়গা আছে তার পেছনে অনেক বিধায়কদের বসার জায়গা আছে দক্ষিণ চব্বিশ পরগনা। স্বাভাবিকভাবে আমরা তাদের সাথে শুধু আজকে বলে নয় বা গতকাল বলে, মানে বিগত দিনে বলে নয়, প্রায় আমরা বিভিন্ন বিষয়ে, কমন বিষয়ে আমরা আলোচনা করে থাকি। রাজনীতির বাইরেও অনেক বিষয়ে আমরা আলোচনা করে থাকি। কিন্তু সেখানে শওকত মোল্লা বসেন না, মাঝে মধ্যেই আসেন, মাঝে মধ্যেই শওকত মোল্লা সাহেব এসেন, মাঝে মধ্যেই শওকত মোল্লা সাহেব আজকে আমার সাথে কথা তিনি বলেন না সে অর্থে। মাঝে মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার যে বিধায়করা আমার ঠিক ব্যাক সাইডে বসেন, প্রায় 6টা বিধায়ক ওখানে দক্ষিণ চব্বিশ পরগনা আছে। বারাইপুরের আছেন, আপনার কুলতুলির আছেন, জয়নগরে আছে, ফলতার আছে, ডায়মন্ড হারবারের আছে। এইগুলো যারা আছে মাঝে মধ্যেই দেখি শওকত সাহেব এসে তাদের সাথে ওখানে গল্প করে। আচ্ছা, সমুদ্র সাথী বরাদ্দ আর মৎস্যজীবীদের গৃহ নির্মাণের ব্যাপারে তুমি কি বিধানসভায় তোমাদের দাবিটা তুলেছো? দেখুন, আমি বলি, গত অর্থবর্ষে সমুদ্র সাথী বলে একটা প্রকল্প রাজ্য সরকার নিয়ে এসেছিল, যে প্রকল্পতেও নির্দিষ্ট 200 মাসের কথা উল্লেখ করেছিল। এই সময়ে মৎস্য চাষীরা সমুদ্রে গিয়ে মৎস্য শিকার করতে পারে না, প্লাবন যে কোনো সময় এসে যাওয়ার ফলে, ঝড়ঝাপটা আসার ফলে। সেই সময় ওরা বাড়িতে থাকলে আর্থিকভাবে ওরা দুর্বল হয়ে যাবে, মাস গেলে 5000 টাকা করে দেওয়া হবে। এই মর্মে 1 বছর অতিবাহিত হয়ে গেছে। এই মর্মে আমি আজকে প্রশ্ন করেছিলাম অতিরিক্ত প্রশ্নতে রাজ্যের মৎস্যমন্ত্রীর কাছে যে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে কত মৎস্য চাষী উপকৃত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, সঠিক উত্তর তিনি দেননি বা এক্সাক্ট ফিগার তিনি বলেননি। আর একটা আমি অতিরিক্ত কোশ্চেন করেছিলাম, মৎস্য দপ্তরের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত মৎস্য চাষীরা আছে, যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকেও এই মৎস্য দপ্তর তাদেরকে বাড়ি তৈরি করে দেয়। তো 2023-24 অর্থবর্ষে এই ধরনের আর্থিকভাবে দুর্বল আদিবাসী সম্প্রদায়ের কতজন মৎস্য চাষীর পরিবার বাড়ি পেয়েছে, এই প্রশ্নটা আমি করেছিলাম। আজকে শুভঙ্কর সরকার, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, গোলাম মীর, তারা গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পর যাচ্ছে। ফুরফুরা কি কোনোভাবে ভোটের একটা বড় কেন্দ্র হয়ে উঠছে? সবসময় চেষ্টা করে চমকের রাজনীতি। হ্যাঁ, পশ্চিমবাংলার কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট এবং পশ্চিমবাংলার সেন্ট্রাল এআইসিসি থেকে যাকে ইনচার্জ করেছেন গোলাম মীর, আরো ঝাড়খণ্ডের কয়েকজন প্রতিনিধি আজকে ফুরফুরা সুইপে কাটসি ব্রিজে গিয়েছেন। আসতে পারেন যে কেউ, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন। আজকে আবার মুখ্যমন্ত্রী আসছেন ফুরফুরা শরীফে, সবাইকে ওয়েলকাম করে ফুরফুরা শরীফ। 26-এর ভোট অঙ্কে কোথাও ফুরফুরা শরীফ খুব গুরুত্বপূর্ণ? সে তো 100 বার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিগত দিনে রেখেছেন, আগামী দিনেও রাখবে ফুরফুরা শরীফ। সেই জন্য সমস্ত নেতারা বারংবার ছুটে যাবে। বা নেতারা কখন যাবেন সেটা তো আমরা বলতে পারি না, তাদেরকে বারণ আমরা করতে পারি না। আপনি নিজেও নেতা। দেখুন, আমি নেতা অবশ্যই, সেই জন্যই তো কারো ফ্রিডম অফ মুভমেন্ট আটকাতে পারবো আমি? কোনোদিন ভাবে পারবো না। আর ওটা সংরক্ষিত নয় তো যে নির্দিষ্ট এই এর জন্য সংরক্ষিত। ওপেন টু অল, সর্বধর্মের মানুষের জন্য, সর্ববর্ণের মানুষের জন্য, সর্বজাতির মানুষের জন্য। যখন ওখানে সব স্বাগত জানায় পীরজাদারা, রাজনীতির নেতারা আসলে কেন স্বাগত জানাবে না? আইপ্যাক নিয়ে অধীর চৌধুরী বলছে যে এদেরকে বিভাজনের কাজে লাগানো হচ্ছে, সুকান্ত মজুমদার বলছে ভোট লুটের কাজে লাগানো হচ্ছে এই আইপ্যাকের কর্মীদের। সুকান্ত বাবুদের হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে, যদি ভোট লুটের কাজে লাগানো হয় ইসিআই কে বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আর অধীর রঞ্জন চৌধুরী বাবুকে বলবো, আইপ্যাক তো আজকে নতুন করে হঠাৎ গজিয়ে উঠলো না। আপনি যখন লিডার অফ অপোজিশন পার্লামেন্টের, তার আগে থেকে আইপ্যাক, তাহলে এই আইপ্যাক সম্পর্কে দুটো কথা পার্লামেন্টে কি আপনি বলেছেন? সেই তথ্য আমাদেরকে দিন। শুধু বাজার গরম করা হবে
এটা বন্ধ করতে বলুন ওনাকে। কলকাতায় বারবার অস্ত্র উদ্ধার, এই কলকাতা কি তাহলে অস্ত্র পাচারের গ্রিন করিডোর হয়ে উঠেছে? কিভাবে অস্ত্র পাচারকারীরা বকটুই কাণ্ডের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে যত অবৈধ অস্ত্র শস্ত্র আছে উদ্ধারের কথা। দুর্ভাগ্যের বিষয়, প্রতিনিয়ত যদি খবরের নজর রাখা যায়, রাজ্যের কোথাও না কোথাও বোমাবাজি হচ্ছে, গুলি চলছে, অবৈধ অস্ত্র শস্ত্রের রমরমা চলছে। দুর্ভাগ্যের বিষয়, এই অবৈধ অস্ত্র শস্ত্রগুলোকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে দিয়ে উদ্ধার করবে। প্রশাসনের প্রথম হচ্ছে সংখ্যা কমে গিয়েছে, ম্যান পাওয়ার কমে গিয়েছে 1 নম্বর। দ্বিতীয়, এদেরকে দিয়ে তো রাজনীতিকরণ হচ্ছে, ম্যাক্সিমামকে দিয়ে বিরোধীদেরকে আটকানোর অপচেষ্টা চলছে। ফলে সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে বেশি নজর দেওয়ার ফলে এই দুর্দিন দেখতে হচ্ছে। আরামবাগে দেখা যাচ্ছে যে পাকা বাড়ির মালিক তিনি আবাসের ঘর পাচ্ছেন, ক্ষীরপাইতে পেট্রোল পাম্পের মালিক তিনি ঘর পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বারংবার আবাস দুর্নীতি নিয়ে এত কিছু বলছেন। এই দুর্নীতি রোধ করতে গেলে সর্বপ্রথম পন্থা অবলম্বন করতে হবে, মুখ্যমন্ত্রী বা দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করতে হবে যে সার্ভে করবে, সার্ভেয়ারকে কঠোর হতে হবে, সার্ভেয়ারকে চলাই সই করতে হবে, কে সার্ভে করেছে ফুল সিগনেচার দিতে হবে সেখানে। আর যে আবাস যোজনায় যে দুর্নীতি যখন উঠে আসবে, সর্বপ্রথম সার্ভেয়ারকে ধরে জেলের মধ্যে দিয়ে দেবে। কারণ সার্ভেয়ার সার্ভে করেছে বলেই তার ভিত্তিতে বাড়িটা পাচ্ছে, তাহলে এই দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে। সার্ভেয়ারকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের ফলে ওই পেট্রোল পাম্পের মালিক বাড়ি পেয়ে যাচ্ছে, পাকা বাড়ি আছে মালিক বাড়ি পেয়ে যাচ্ছে, মাছ ধরার ট্রলার একাধিক আছে বাড়ি পেয়ে যাচ্ছে, 10-12 বিঘে 15 বিঘে জমি আছে সে বাড়ি পেয়ে যাচ্ছে, 4 চাকা গাড়ি আছে সেও বাড়ি পেয়ে যাচ্ছে। কিন্তু এদের এইগুলো থাকলে বাড়ি পাবে না। দুর্ভাগ্যের বিষয়, সব জায়গায় তো কাটমানি ঢুকে আছে, ফলে এই দুর্দিন আমাদেরকে দেখতে হচ্ছে। প্রকৃত যাদের বাড়ি পাওয়ার যোগ্য তারা না পেয়ে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তারা বাড়ি পেয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।